নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ কবি কঙ্কন চণ্ডী বা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা অভয়ামঙ্গল কাব্য নিয়ে আমি আলোচনায় হাজির হয়েছি। ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্ট করো, যাতে করে আমি আরও বেশি অনুপ্রেরণা পাই। আজকে যে কবি কঙ্কন চণ্ডী নিয়ে আলোচনায় হাজির হয়েছি, এই বইটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। কারণ বর্তমান সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন স্কুল স্ট্যান্ডার্ডের জন্য বিভিন্ন সিলেবাসের মধ্যেই বইটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর পাশাপাশি বিহার স্টেট বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বইটির আখেটিক খণ্ডটি সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে সবার আগে যেটা বলা প্রয়োজন, দেখো আমি কথার পাশাপাশি পুরো তথ্যভিত্তিক এখানে একটি আলোচনা করব বইটি সম্পর্কে। কিন্তু কবির জীবন সংক্রান্ত বিভিন্ন বিষয় আমি এখানে স্ক্রিনে দিয়ে রাখছি, তোমরা সেটাকে দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে তোমাদের কাছে লাগবে। এবার যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটা আজকের যে আলোচনা, সেই আলোচনায় সম্পূর্ণভাবে আখেটিক খণ্ডের বিভিন্ন তথ্যকে আমি তুলে ধরব। স্বাভাবিকভাবে বা বিশেষত কবির জীবনকে আজকে আমি এখানে আলোচনায় রাখছি না। কবির জীবন নিয়ে একটা বিশেষ ভিডিও আমি করব। কারণ যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে এত তথ্য রয়েছে, যা কোনো একটা এখানে একই সঙ্গে তার কাব্য এবং যে তার যে কবি পরিচিতি বা ব্যক্তিগত জীবন সংক্রান্ত যে তথ্য, তাকে তুলে ধরা সম্ভব নয়। তো তোমরা এখানে তার যে বংশ তালিকাটি রয়েছে, এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো। কারণ এখান থেকে যে তার যে পারিবারিক পরিচয়, এটা কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে এটা তোমাদেরকে জানা রাখতে হবে যে পিতা হৃদয় মিশ্র এবং মা দৈবকী দেবী। এবার যে কবি তার আবির্ভাবকাল সম্পর্কে কবিতার মধ্যে যে যে সাল তারিখ জ্ঞাপক একটি শ্লোক দিয়েছেন, তা এখানে দেওয়া আছে। তো এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। তো শাকেরস রসবেদ শশাঙ্ক গণিতা, সেই কালে দিলাগীত হরের বনিতা। তো এখান থেকে বোঝাচ্ছে কবি যে শাকে রসবেদ শশাঙ্ক গণিতা 1499 শকে এই পুস্তক আরম্ভ করেছিলেন। ঠিক আছে। তো দেখো যে তার পরবর্তী সময়ে তোমরা প্রত্যেকেই জানো যে আমি স্বাভাবিকভাবে যে ভিডিওগুলো দিই, তার মধ্যে যে কবিতা ধরে ধরে বা কাব্যগ্রন্থ থেকে একদম নিখুঁত তথ্যকে পরিবেশন করার চেষ্টা করি। তো আজকেও তার অন্যথা হবে না। তো তোমরা স্বাভাবিকভাবে আমি নতুন যে একান্তই আমার নিজস্ব সৃষ্টি, তো সেই সংক্রান্ত কিছু যে চণ্ডিকা মঙ্গল কাব্য পড়ে তার যে তথ্য, সেগুলোকে আমি এক করে আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তো এটা এটা কাব্যের বিষয় বা কবিতার কবিতার যে সূচিপত্র রয়েছে তা। তো এবার চলে যাচ্ছি যে অন্য স্ক্রিনে। তো সেখানে সেখানে দেখো যে দেবখণ্ড কবিতার দেবখণ্ড শুরু হয়েছে গণেশ বন্দনা দিয়ে। ঠিক আছে। তো কবিতার দেবখণ্ড শুরু হয়েছে গণেশ বন্দনা দিয়ে, এবং তারপর সূর্য, বাড়ি, সরস্বতী, মহাদেব, লক্ষ্মী বন্দনা, শ্রীরাম, তারপর চণ্ডী, সুখদেব, শ্রীকৃষ্ণ, গঙ্গা, শ্রী চৈতন্য, দিগবন্দনার পর গ্রন্থোৎপত্তির কারণ বর্ণনা রয়েছে। ঠিক আছে। তারপর যে উড়িয়া মায়ের বেশে কবির শিওর দেশে চণ্ডিকা বসিলা আচম্বিতে। ঠিক আছে। তার মানে কার ছদ্মবেশে? মায়ের ছদ্মবেশে।
তারপর গোপীনাথ নিয়োগীর তালুকে বসে দামুন্নায় চাষবাস। তার মানে কি, কবি হচ্ছে কি গোপীনাথ নিয়োগীর তালুকে বসে দামুন্নায় তার জীবনযাপন। দামুন্নায় কবির 6-7 পুরুষের বাস। তার মানে কি, দামুন্নায় কবির হচ্ছে 6-7 পুরুষের বাস। তারপর মানসিংহের সময়কালে ডিহিদার মামুদ শরীফের শাসনে ভাই রমানাথকে সঙ্গে নিয়ে দেশ ছাড়ার পথে দেবী চণ্ডী তাকে দর্শন দিয়েছিলেন। তারপর হচ্ছে কি, রূপরায় কবিদের আশ্রয় দেয় এবং হচ্ছে কি 3 দিনের জন্য দেবীর স্বপ্ন প্রাপ্তির পর বাঁকুড়া রায় তার পুত্রকে পড়ানোর জন্য নিয়োগ করেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে কি আদিদেব নিরঞ্জনের তনু থেকে প্রকৃতির সৃষ্টি হয়েছে কবিতার মধ্যে, কাব্যের মধ্যে রয়েছে। আদি দেবী হলেন মহামায়া, গুণভেদে এক দেব হইল 3 জন। তো রাজগুণে হইল ব্রহ্মা সৃষ্টির কারণ, সত্যগুণে বিষ্ণুরূপে করেন পালন, তমগুণে মহাদেব বিনাশ করেন। শিবপিতার বাক্য শুনে প্রথমে ভূত দানব সৃষ্টি করার পর নারায়ণের তপস্যা করে 10 জন ঋষির জন্ম দেয়। দক্ষের প্রতি নন্দীর সাপ অংশে আকাশে বিমান কোলাহলের কথা রয়েছে। নন্দী দক্ষকে সাপ দেয়, দক্ষের ছাগ মুন্ড হবে। ঠিক আছে, সতী 7 বছর শিবের গৃহে সংসার করার পর 5 দিনের জন্য পিতা দক্ষের গৃহে যায়। বিবাহ বাসরে ঈশের মূলের গন্ধে সর্প সব পালিয়ে যায়। শিব দিগম্বর নন্দী শিব কি হয়, দিগম্বর হয়ে যায়, নন্দী দেউটি নিভিয়ে দেয়। দেউটি মানে হচ্ছে প্রদীপ। ঠিক আছে, লাইনটি কি ছিল, ঈশের মূলের গন্ধে পালায় ভুজঙ্গ, আঙিনার মাঝে হর হইল উলঙ্গ। কবি কাব্যকে অম্বিকা মঙ্গল বলেছেন। তার মানে কি, চণ্ডিকা মঙ্গল কাব্যের নাম হচ্ছে কিন্তু অম্বিকা মঙ্গল কাব্য। পদ্মার উপদেশ শুনে গৌরী পূজার অভিলাষী হয়। বিশ্বকর্মাকে ডেকে আনা হয় হনুমানের সঙ্গে কংসাবতী নদীর কূলে। কলিঙ্গনগর নির্মাণ করা হয় মাত্র 4 প্রহরে। ঠিক আছে, তার মানে কলিঙ্গনগর হচ্ছে কি নির্মাণ করা হয়েছিল কোন নদীর তীরে, কংসাবতী নদীর তীরে। ভারতবর্ষের নামোল্লেখ আছে কলিঙ্গ রাজের প্রতি স্বপ্নাদেশে। ঠিক আছে, তার মানে ভারতবর্ষ নামোল্লেখ রয়েছে কলিঙ্গ রাজের প্রতি স্বপ্নাদেশ। দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, দ্বিতীয় পাতায়। সকালে চণ্ডী জারতি ব্রাহ্মণীর ছদ্মবেশ ধরে ধর্মকেতুর বাড়িতে এসে নিদয়াকে পুত্র বর দেন এবং হচ্ছে কি নগদ করি 4 পণ নেন। ঠিক আছে, কালকেতুর জন্মের পর কি হলো দেখো, কবিতার মধ্য দিয়ে আমি তুলে রেখেছি এটা। 3 দিনে নিদয়ার সুপথ্য পাচন, 6 দিনে সাটিয়ারা কইল জাগরণ, 8 দিনে অষ্টকলাই কইল ধর্মকেতু, 9 দিনে নবনহত্যা কইল শুভ হেতু, ষষ্ঠী পূজা কইল তার 31 দিবসে। অর্থাৎ দেখো এখানে কিন্তু সুন্দরভাবে তোলা আছে যে কালকেতুর যে ঠাকুরদাদা, সেই কালকেতুর ঠাকুরদাদার নাম হচ্ছে চন্দ্রকেতু। আর হচ্ছে কি, এই অংশটা তোমরা সেপারেটভাবে তুলে রাখবে। কালকেতুর ঠাকুরদাদা হচ্ছে চন্দ্রকেতু, কালকেতুর পিতা হচ্ছে ধর্মকেতু, আর কালকেতুর ছেলে হচ্ছে পুষ্পকেতু। ঠিক আছে, আমরা সকলেই জানি যে চণ্ডিকা মঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের নায়ক হচ্ছে কালকেতু এবং নায়িকা হচ্ছে ফুল্লরা। তো এবার কালকেতু ফুল্লরার বিবাহে পণ ছিল কত, 12 কাহন। ঠিক আছে, তার মানে 12 কাহন পণ ছিল। আর হচ্ছে কি, আর হচ্ছে ঘটকালি কে করেছিল, ঘটকালি করেছিল সোমাই পণ্ডিত। তারপর হচ্ছে কি, সে পায় কত, সে পাবে হচ্ছে 4 পণ। 11 বছরে কালকেতুর বিবাহ হয়।
ঠিক আছে। কালকেতুর ঠাকুরদাদা চন্দ্রকেতু আগেই বলেছি, পিতা হলো ধর্মকেতু। সঞ্জয় হীরার কন্যা হলো ফুল্লরা, ঠিক আছে। তো ফুল্লরা হচ্ছে কি স্বর্গের দেবীর ছায়া, আর কালকেতু হলো কি ইন্দ্রপুত্র নীলাম্বর। কালকেতুর মৃগয়া বর্ণনায় রাজস্থানের কথা রয়েছে। তাহলে মৃগয়া বর্ণনায় কোন জায়গার কথা আছে? রাজস্থানের কথা আছে। কালকেতুর কারণে গন্ডারের 2 ভাই খড়গ দ্বারা বধ হয়। তো এই বইটিকে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী নূতন মঙ্গল বলেছেন। মায়ামৃগ রূপ ধরে কালকেতুকে দেবী ছলনা করেছিলেন। ফুল্লরা বিমলার মার কাছে খুদ ধার করেছিল, ঠিক আছে। ফুল্লরা দেবী চণ্ডীকে 12 মাসের দুঃখ বলেছে। তার 12 মাসটা শুরু হয়েছিল বৈশাখ মাস দিয়ে। এরপর দেবী প্রদত্ত অঙ্গুরীয় মুরারিশীলের কাছে বিক্রি করে কালকেতু পেয়েছিল কত? 7 কোটি তনখা বা টাকা। প্রথমে দাম করেছিল 8 পণ 2.5 কড়ি। চণ্ডীর আদেশ পেয়ে বিশ্বকর্মা ও হনুমান বেরুনিয়াদের বেশ ধরে কালকেতুর প্রাসাদ নির্মাণ করেছিল। মনসামঙ্গলে মনসার সহযোগী যেমন নেতাকে পাই, তেমনই হচ্ছে কি চণ্ডীমঙ্গলে চণ্ডীর সহযোগী হিসেবে পাই কাকে? পদ্মাবতীকে, ঠিক আছে। তারপর কলিঙ্গ নগর থেকে প্রথম বুলান মণ্ডল গুজরাটে উপস্থিত হয়েছিল। এরপর মুসলমান প্রজাদেরকে কালকেতু আশ্রয় দিয়েছিল পশ্চিম দিকে। আর কালকেতুর রাজ্যে পরপর আসে কারা? বুলান মণ্ডল, নীলাম্বর দত্ত, ভারু দত্ত, মুসলমানগণ, ব্রাহ্মণ, কায়স্থগণ, তারপর হচ্ছে গোপ প্রভৃতি জাতি, ধীবর প্রভৃতি ও অন্যান্য সম্প্রদায়ের লোক। তো তারপর ভারু দত্তের পিতার নাম কি ছিল? ভারু দত্তের পিতার নাম ছিল হরি দত্ত। ঠাকুরদা হলো কে? ভারু দত্তের ঠাকুরদা হলো জয় দত্ত। ভারু দত্তের জ্যেষ্ঠ ভাইয়ের নাম হচ্ছে শিবা, 45 বছর, বিয়ে হয়নি। ছোট ভাই সাম্যবাক্য, তার 2 পায়ে গোদ রয়েছে এবং সে অবিবাহিত। কলিঙ্গরাজের কোটালের নাম কি? ভীমমল্ল। জটাভারে কেশ সহ বিভূতি মেখে গুজরাট নগরে সে ছদ্মবেশে গিয়েছিল। যুদ্ধে কামানের ব্যবহার রয়েছে। কালকেতুর কোটালের নাম হচ্ছে ভীমরথ। কোটাল শব্দের অর্থ হচ্ছে প্রহরী, ঠিক আছে। ফুল্লরার বুদ্ধি শুনে কালকেতু যুদ্ধের সময় ধান ঘরে লুকিয়েছিল। সোয়াক্রোশ একটি ঘরে একটি দুয়ার যুক্ত কারাগারে কালকেতুকে রাখা হয়েছে। ভারু দত্তের মাথা ন্যাড়া করার সময় 5টি স্থানে চুল রেখে দিয়েছিল এবং এক গালে ছিল চুন, আরেক গালে কালি। তো যে কপট খল চরিত্র হিসেবে তোমরা সকলেই জানো ভারু দত্তকে। কালকেতুর পুত্র হলো কে? পুষ্পকেতু। নীলাম্বর আসলে কে? পরবর্তীতে কালকেতু। আর পিতা পুরন্দর, পুরন্দর মানে হচ্ছে ইন্দ্র। মাতাকে? মাতা হলো ইন্দ্রপুত্র নীলাম্বর এবং হচ্ছে কি তার পত্নীর হচ্ছে ছায়া, ঠিক আছে। শিব পূজার ফুল আনতে গিয়ে নীলাম্বরের ব্যাধ হওয়ার সাধ হয়েছিল, ঠিক আছে। ধর্মকেতু ব্যাধকে দেখে, ঠিক আছে, ধর্মকেতুকে দেখেই তার ব্যাধ হওয়ার ইচ্ছে হয়েছিল। চণ্ডী পদ্মাবতীকে সঙ্গে নিয়ে কালকেতুর কাছে আসে এবং যে কি কালকেতুকে সব মনে করিয়ে দেয়। পরদিন পুষ্পকেতুকে ভার দিয়ে স্বর্গারোহণ করে স্ত্রীকে নিয়ে। ঐতিহাসিকদের মতে 1594 থেকে 1606 সাল পর্যন্ত মানসিংহ বাংলা, বিহার, উড়িষ্যার সুবাদার ছিলেন। 1823 সালে রামজয়
বিদ্যাসাগরের সম্পাদনায় প্রকাশিত চণ্ডিকামঙ্গল কাব্যে জানা যায়, শাকেরস রসবেদ শশাঙ্ক গণিকা, কতদিনে দিলাগীত হরের বনিতা। এখানে রস 6 ধরলে দাঁড়ায় কত? রস 6 ধরলে দাঁড়ায় 1544 খ্রিস্টাব্দ। আবার হচ্ছে কি, আবার হচ্ছে রস 9 ধরলে দাঁড়ায় হচ্ছে 1577 খ্রিস্টাব্দ। তো এই হচ্ছে কি, ব্রহ্মার পরামর্শে ইন্দ্র রাজ্য রক্ষার দায়িত্ব অযোধ্যার মান্ধাতার কাছে অর্পণ করেছিল। তো এই হচ্ছে কি, এই হচ্ছে যে আখেটিক খণ্ডের অংশ। আমি বণিক খণ্ডেরও তথ্য এখানে দিয়ে রেখেছি, কিন্তু সেটা আমি এখানে পড়ছি না। তো স্বাভাবিকভাবে তোমরা হচ্ছে কি, তোমরা সেই বিষয়টি স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারবে। তো আশা করি যে আমি পুরো বিষয়টি তোমাদের সামনে সঠিকভাবেই তুলতে পেরেছি। তো ভীষণ তথ্যপূর্ণ এই ভিডিওটি। তো তোমরা খুব ধীরে এই ভিডিওটাকে দেখে তার তথ্যগুলোকে খাতায় লিখে নিলে তোমাদের অনেক সুবিধে হবে। ততক্ষণ তোমরা ভিডিওটিকে দেখো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।